ইভাস মৃদু হাসে। ইলু ফ্রুকুসকে বোনের দিকে তাকিয়ে আছে। ইমি এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে কেন? তুষি শুকনো হেসে সামনে তাকিয়ে আরবকে আর দেখল না। দম ছাড়ে এবার। যাক, আপাতত তো বাঁচা গিয়েছে। এর মাঝে নিশাদ এসে তুষিকে বলল, মিসেস অনিন্দিতা নাকি ডাকছেন। তুষি নিশাদের কথা মতো উঠে গেল স্টেজ থেকে। নিশাদ তুষির যাওয়ার দিকে তাকিয়ে বলল, সরি রে তুষি, কিন্তু ভাইয়ার কথা না মানলেও বকা খেতে হবে। তুই যে কেন ভাইয়াকে রাগিয়ে দিস? নিশাদ উষ্ণ শ্বাস ফেলে স্টেজ থেকে নেমে যায়। নিশাদের মন বড্ড বেশি খারাপ লাগছে। হৃদ গত রাত থেকে মনমরা হয়ে আছে। কারণ জিজ্ঞেস করলেও উত্তর পায়নি। নিশাদ চিন্তা করলেও সে গিয়ে সরাসরি জিজ্ঞেস করবে কি হয়েছে। তার জানার অধিকার আছে। নিশাদ শাড়ির কুচির সামনে ঘরের দিকে এগিয়ে গেল। হৃদ ফোনে কথা বলতেই ঘরে গিয়েছিল, আর এখনও নিচে নামেনি। নিশাদ সিঁড়ি বেয়ে উপরে উঠল। বাদিকে ঘর তাদের। ঘর পর্যন্ত যেতেই ভ্রু কুঁচকে এলো নিশাদের। একজন ওয়েটারকে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিশাদ এগিয়ে গেল। ক্ষীণ স্বরে বলল, আপনি এখানে কি করছেন? কোনো সমস্যা? ওয়েটার দ্রুত মাস্ক ঠিক করলো। আড়ষ্টটা নিয়ে অন্য পাশে ঘুরে গেল। নিখুঁত কণ্ঠে বলল, নো প্রবলেম ম্যাম। এদিকে ঘরটা একজন গেস্ট ছিল, তাই ভাবছিলাম গিয়ে একটু ড্রিঙ্ক দিয়ে আসি। যাবো না সেই জন্য দাঁড়িয়েছিলাম। নিশাদ স্বাভাবিকভাবে বলল, আপনি ওটা আমার কাছে দিন, আমি নিয়ে যাচ্ছি। আর আপনি নিচে যান, গিয়ে দেখুন কারো কিছু লাগবে কি না। জি ম্যাম। নিশাদের হাতে জুস দিয়ে ওয়েটার চলে যায়। নিশাদ ছোট্ট শ্বাস ফেলে ভেরানো দরজা খুলে দেয়। ভেতরের দিকে কাউকে না পেয়ে ব্যালকনির দিকে যায়। হৃদ রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ওর নজর বাইরে কোথাও। নিশাদ জুসের গ্লাস টেবিলে রেখে ধীর পায়ে এগিয়ে যায়। হৃদের পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকে। হৃদ নিশাদকে খেয়াল করেনি তখনও। নিশাদ মৃদু স্বরে ডাকল, শুনছেন? কোনোরূপ পরিবর্তন হলো না হৃদের। নিশাদ বিচলিত হয়ে হৃদের কাঁধে হাত রেখে গলার স্বর বাড়িয়ে বলল, রিদ, শুনছেন? হৃদ চমকে যায়। ঘাড় ফিরিয়ে পাশে তাকিয়ে নিশাদকে দেখে বলে, তুমি এখানে কখন এসেছো? এই তো এলাম। আপনি এখনো রুমে কি করছেন? নিচে যাবেন না? হৃদ আবারও বাইরে তাকালো। শান্ত কণ্ঠে বলল, না, ইলুর বিদায়ের সময় ডেকো। এখন নিচে যেতে ইচ্ছে করছে না। নিশাদ চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। হৃদের এমন শান্ত আচরণ তার নিকট ভালো ঠেকছে না কিছুতেই। হৃদ যে কোনো কারণে চিন্তিত সেটা বুঝতে পারছে। নিশাদকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ ঘাড় ঘুরিয়ে তাকালো। বলল, তুমি নিচে যাও, আমার সাথে এখানে থাকতে হবে না। আমি আসছি একটু পর। নিশাদ রয়ে শুয়ে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করল, আপনার কি কিছু হয়েছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? গত রাত থেকে দেখছি আপনি কেমন যেন মনমরা। হৃদ বেখেয়ালিভাবে বলল, না, কিছু না। আমায় কি বলা যায় না? আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত হলে আমাকে বলুন। সমাধান না করতে পারি অন্তত মনটা একটু হালকা হবে। হৃদ ভাবনাসীনভাবে একই জবাব দিল। আমি ঠিক আছি, তুমি নিচে যাও। নিশাদ গেল না। একপ্রকার জেদি হয়ে হৃদের বাহুতে টান দিয়ে বলল, যাব না। আমি আপনার স্ত্রী, আপনার সমস্যা শোনার অধিকার আছে আমার। আপনি বলুন কি হয়েছে। হৃদ ভ্রুকুচকে তাকালো। কিছুটা ধমকের সুরে বলল, কিছু হয়নি বললাম তো। তোমাকে যেতে বলেছি। এখানে তোমার কোনো কাজ নেই। নিচে সবার সাথে সাথে থাকবে। যাও এখন। নিশাদ ধীর গলায় জেদ নিয়ে বলল, আপনি কেন বলছেন না? আমায় বললে কি হয়? আমি তো আপনার সাথে এখন সব শেয়ার করি, তাহলে আপনি কেন করছেন না? আমি তো হৃদ নিজেকে স্বাভাবিক করতে চাইল, কিন্তু মন সায় দিল না। নিশাদের কথা শেষ হতেই হৃদ বাহু চেপে কাছে আনলো নিশাদকে। দাঁতে দাঁত চেপে বলল, একটা কথা ঠিক কতবার বলবো তোমায়? কতবার বললে বুঝবে? আমাকে একা থাকতে দাও, একটু স্পেস দাও। আই নিড স্পেস। সেটাই কখন থেকে বোঝাতে চাইছি, কিন্তু সেসব তো তোমার মাথায় নেই। অযথা এখানে দাঁড়িয়ে থেকে বিরক্ত করছো। এই মেয়ে, কারণ বললে কি করবে? সমস্যার সমাধান করতে পারবে? পারবে না। শেয়ার করেই আমার মন হালকা হয়ে যাবে না নিশাদ? হৃদ এত জোরেই নিশাদের বাহু চেপে ধরেছে যে সে কথা অবধি বলতে পারছে না। নিশাদ করুণ কণ্ঠে বলল, আমি তো নট এ সিঙ্গেল ওয়ার্ড। যাও। হৃদ ছেড়ে দিল। নিশাদ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হৃদের হঠাৎ এমন রৌদ্র আচরণে তার মন ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। এত কঠোর আচরণ থেকে দীর্ঘদিন সে অপরিচিত। নিশাদ ভালোভাবে হৃদের চোখ পরখ করল। সেই চোখে রাগ, চিন্তা, ভয় সবই দেখল। কিছু যে হয়েছে বুঝতে পারল, তবুও অভিমান জমা হলো মনে। উষ্ণ শ্বাস ফেলে চোখ মুখ ছেয়ে চলে গেল।
ঘর থেকে নিশাত চলে যাওয়ার পর হৃদ দীর্ঘশ্বাস ফেলে। এতক্ষণ পর গিয়ে হৃদ বলল যে রাগের বশে নিশাতকে কষ্ট দিয়ে ফেলেছে। অতিরিক্ত চিন্তায় তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হৃদ রেগে গিয়ে পাশের টুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দাঁতে দাঁত চেপে চুল টেনে ধরে। এই ওমান যদি আবারও তার থেকে কেড়ে নেয় নিশাতকে। তুষি মিসেস অনিন্দিতার কাছে গিয়ে জিজ্ঞেস করল ডেকেছে কিনা। তিনি অবাক হয়ে বললেন, তোকে ডাকবো কেন? তোর তো কোনো কাজ নেই এখানে। তুষি ভ্রু কুঁচকে বলল, নিশাত যে বলল ডেকেছ। কি জানি। আচ্ছা, এসেছিস যখন এই ডালাটা নিয়ে তোর ঘরে রাখ। তুষি ডালা নিয়ে উপরে উঠে গেল। ভ্রু কুঁচকে ভাবল নিশাত কেন তাকে মিথ্যে বলল। আবার কোনো প্রাঙ্ক করার চিন্তায় নেই তো। তুষি ভাবুক হয়ে উপরে চলে গেল। দরজার লক খুলে ভিতরে গিয়ে সুইচ অন করলো। ডালাটা বিছানার এক পাশে রেখে দিয়ে বিছানার চাদর ঠিক করলো। তৎক্ষণাৎ দরজাটা লেগে গেল আর সুইচ অফ হয়ে গেল। তুষি চমকে গেল। শর্ট সার্কিট হয়েছে বলে তো মনে হয় না। তুষি হুড়মুড়িয়ে বাইরে যেতে নিল আর চেঁচিয়ে উঠল। সাথে সাথে বলিষ্ঠ হাতের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এক হাত কোমরে পেঁচিয়ে অন্য হাতে মুখ চেপে ধরে ধমকে উঠল আরাফ। ডোন্ট শাউট। তুষি চোখ পিট পিট করল। আরাফের কণ্ঠ শুনে চিনে ফেলল, তাই চেঁচামেচি করার চিন্তা করল না, কিন্তু মুচড়ামুচড়ি থামালো না। আরাফ বিরক্ত হয়ে তুষির কোমর দুহাতে শক্ত করে ধরল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, চেঁচাতে নিচ্ছিলে কেন? নড়বে না একদম, চুপ করে দাঁড়াও। তুষি নাক ফুলিয়ে বলল, চেঁচাবো না মানে? এভাবে হুট করে চোরের মতো ঘরে এসে দরজা লাগিয়ে দিলে কেন? আমি ভেবেছি কে না কে। আমি ছাড়া আর কে হবে? কাকে আশা করেছিলে? আশ্চর্য, আমি কি করে বুঝবো? আপনি এখন ব্যাপারটা এমন হলো না, প্রোফাইল লক করিয়া দুয়ারে দিয়াছে ও নক। কি করিয়া বুঝিব তুমি কাউয়া না বা? আপনার দশাও তাই। কোনো শব্দ না করে ঠাস করে দরজাটা লাগিয়ে অন্ধকার ঘর করে সন্ত্রাসীদের মতো মুখ চেপে ধরলেন। আমি বুঝবো কি করে আপনি নিজের বউয়ের সাথেই এমনটা করছেন? বউ যদি পালাই পালাই করে তাহলে সন্ত্রাসীদের মতোই আচরণ করতে হয়। ইডিয়েট। তুষি আরাফের হাত সরিয়ে দিতে দিতে বলল। ছাড়ুন, আমি নিচে যাব। আরাফ তুষি দু হাত পিছনে ঘুরিয়ে চেপে ধরল। বাঁকা হেসে বলল, হুম, সেটা তো হচ্ছে না। সকাল থেকে পালানোর ধান্দায় ছিলে, আর সেটা করতেও পেরেছ। এবার নো ছাড়াছাড়ি। তুষি ঢোক গিলে বলল। নো ছাড়াছাড়ি মানে? আপনি কি করবেন দেখুন। আরাফ ফিস ফিস করে বলল। দেখাও, আমি তো অলওয়েজ দেখার জন্যই বসে আছি। তুষি বেফাস চোখে তাকালো। আরাফের মতিগতি ঠিক লাগছে না। কাপা কাপা গলায় বলল। কি করতে চান? আরাফ ঠোঁট বেঁকিয়ে হাসল। তুষির ওড়না ভেদ করে মেয়েধীন ওদরে হাত ছোঁয়ালো। পেটে স্লাইড করতে করতে ফিজেল কণ্ঠে বলল। হুম, আমি কিছু করবো না, করবে তো তুমি। তুষি অস্থির কণ্ঠে বলল। আমি আবার কি করব? আমি কিছু করতে পারবো না, ছাড়ুন আমায়। আমি কিন্তু চেঁচিয়ে লোকজন ডাকবো এখন। আরাফ তুষির হুমকি অগ্রাহ্য করল। তুষিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এক হাঁটু ভাঁজ করে তুষির মুখের উপরে ঝুঁকে বলল। নাও চেঁচাও, আমিও দেখি গলার কত জোর তোমার। তুষি বৃহৎ পরিসরে ঢোক গেল। আরাফ আরও এগিয়ে যেতেই তুষি পিছিয়ে গেল। কাপা কাপা কণ্ঠে বলল। দেখুন, আপনার এইসব অসময় রোমান্টিকতা আমার একদম ভালো লাগে না, সরে যান। চেঁচাবে নাকি? তো চেঁচাও, দেখো কেউ হেল্প করতে পারে কিনা। আদারওয়াইজ তুমি ছাড়া পাচ্ছ না। আরাফ তুষিকে একদম বিছানার সাথে মিশিয়ে দিল। আরাফ এগিয়ে এসে তুষির গলায় মুখ ডুবিয়ে দিল। তুষি হাঁসফাঁস করে উঠল। আরাফের হুটহাট এসবে অপ্রস্তুত হয়ে যায় ভীষণ। এটা কি কোনো রোমান্টিক সময় হলো? তুষির গলায় ঘাড়ে চুমুতে ভরিয়ে দিল আরাফ। তুষি অস্থির চিত্তে আরাফের বুকে কিল ঘুষি মারে। আরাফকে সরাতে গিয়েও সরাতে পারে না। তুষি আর না পেরে আরাফের চুল টেনে ধরে। আরাফ বিরক্ত হয়ে মুখ তুলে বলে। মেয়ে, সমস্যা কি? তুষি ক্ষুদ্র চোখে তাকিয়ে বলল। এসব কি শুরু করেছেন আপনি? যখন তখন এমন করবেন না তো। আপনার চুল টেনে ছিঁড়ে ফেলবো একদম, বলে দিলাম। যা ইচ্ছা করো, কিন্তু আমার কাজে বাধা দিবা না। আপনার কাজ মানে? এসব কোনো কাজ হলো? যত সব লুচ্চামি। লুচ্ছি আমি তো এখনো দেখোই নাই জান। একবার দেখালে তো আর সহ্যই করতে পারবে না। আরাফ আবারও ঠোঁট এগিয়ে নিতেই তুষি মাথা উঁচু করে আরাফের গলায় কামড় বসিয়ে দেয়। কামড় দিয়ে ছেড়ে দেয় না, দাঁত দিয়ে কামড়ে রাখে অনেকক্ষণ। আরাফ চোখ মুখ খিচে সহ্য করে। তুষি সরে গিয়ে ভয়াতুর চোখে তাকালো। আরাফের চোখ মুখ বন্ধ দেখে বুঝে গেল হুট করে কত বড় ভুল করে ফেলেছে।
আরাফ চোখ মেরে তুষির দিকে তাকালো। তুষি সরে যাওয়ার জন্য উদ্যত হতেই আরাফ তুষির দু হাতের মাঝে নিজের হাত গলিয়ে দিল। জল শক্ত করে বলল, এবার আমার পালা। ভয় তুষি মাথা বিছানার সাথে লাগিয়ে দিতেই আরাফ মুখ নামিয়ে পুরো ঠোঁট যুগল ডুবিয়ে দিল তুষির ঠোঁটে। এক হাত পেটে রাখলো আর অন্য হাত ঘাড়ের নিচে রেখে তুষির মুখ নিচের দিকে এগিয়ে নিল। চোখগুলো বড় হয়ে গেল তুষির, বুক ধীরিম ধীরিম করে উঠল। আরাফ যেভাবে বলেছে এবার তার পালা। মনে হয়েছিল সে কামড় দেবে, কিন্তু কামড়ের কোনো চিহ্ন নেই। আরাফ অস্থির হয়ে তুষির অধরে নিজের অধর মিশিয়ে নিয়েছে। তুষি কী করবে ভেবে পেল না। খুব ঘনিষ্ঠ মুহূর্ত ছাড়া আরাফ তাকে এভাবে কখনোই ছোঁয় না। তুষি কিছুক্ষণ ধাক্কালেও যখন আরাফের নড়চড় হলো না, অগত্যা তুষি স্ট্যাচু হয়ে আরাফের স্পর্শগুলো অনুভব করল। কিছুক্ষণ পরেই আরাফ সরে যায়। তুষি চোখ বন্ধ করে আছে তখনও। আরাফ মৃদু হেসে তুষির ঠোঁট মুছে দেয় বৃদ্ধা আঙুল দিয়ে। কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, এরপর থেকে কথা না শুনলে চুমু, লাফালাফি করলে চুমু, কামড়ে দিলেও চুমু খেতে হবে। সাবধান করে দিলাম, যদি আমার কথার বিপরীতে কিছু করেছো তাহলে তুমি আর আস্ত থাকবে না। গট ইট? আরাফ তুষির উপর থেকে সরে গিয়ে ঠোঁট মুছে বাঁকা হেসে চলে গেল। এদিকে তুষি নির্বাক হয়ে চোখ মুখ বন্ধ করে শুয়ে রইল। আরাফের দম বন্ধ করা অনুভূতিতে তার কি হাল হবে কে জানে। একটা মেয়ের জীবনে সবচাইতে কষ্টের মুহূর্ত কোনটা? পরীক্ষায় ফেল করার মুহূর্ত, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার মুহূর্ত? না, একটি মেয়ের জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো বিদায়ের মুহূর্ত। এই মুহূর্তে অনায়াসে একটি মেয়ে পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্তের উপাধি দিয়ে দেবে। এতদিন ধরে এক পরিবারের সঙ্গে থেকে হুট করে অন্য কোথাও নিজের স্থায়িত্ব গড়ে তোলা যেন মেয়েদের জন্য অনন্ত নিয়ম। এই নিয়ম ভঙ্গ করার কোনো উপায় নেই। মেয়েকে শক্ত করে বুকে চেপে ধরে আছেন মিসেস অনিন্দিতা। তার ভেজা চোখ, চিবুক বারবার কেঁপে কেঁপে উঠছে। মায়ের কোমল আচরণে বহিঃপ্রকাশ ঘটছে বর্তমানে। যেই মা সকালে দেরি করে ঘুম থেকে উঠলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলত, আজ সেই মাই নিস্তর। ইলু মায়ের বুকে মাথা রেখে শূন্য অনুভব করছে। আজ তার বাবার উপস্থিতি এখানে অনেকটাই কাম্য ছিল। সব মেয়েদের এই মুহূর্তে বাবার প্রয়োজন অনুভব করে। কিছুক্ষণ আগে বাবার সাথে কথা বলতে গিয়ে চিরকাল শক্ত হয়ে থাকা মেয়েটাও মুখশ্রী জলে ভিজিয়ে ফেলেছে। প্রতি বছর ঈদের সময় বাবার কাছে এটা লাগবে সেটা লাগবে বলে পাগল করে ফেলত। এখন হয়তো আগের মতো সেসব হয়ে উঠবে না। ইলুর বাবা জল শক্ত করে নিজের কান্না আটকে রেখেছেন, কিন্তু ফোনের স্ক্রিনে ভেসে ওঠা বাবার ভেজা চোখগুলো দেখে ইলু ঠিকই বুঝে গেল যতটা তার কষ্ট হচ্ছে তার চেয়েও অধিক কষ্ট সামনের মানুষটার হচ্ছে। মিসেস অনিন্দিতা ইলুর বাহু শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। ফোপানো কণ্ঠে বললেন, তুই চলে যাবি মা? আমি প্রতি রাতে কাকে বলবো উঠ মা, আর পড়তে হবে না, ঘুমায় এবার। সকালে উঠে কাকে বলবো নাস্তা না করে বাইরে যেতে না? কাকে বলবো বল? মায়ের বুক ফাটা আর্তনাদে পরিবেশ থমথমে হয়ে গেল। এতক্ষণ বিয়ের আনন্দে মেতে থাকা পরিবেশ পরিবর্তন করে ফেলল এই আর্তনাদ। উপস্থিত সবারই মুখশ্রী বিষণ্ণ। মায়ের কান্নায় শ্রাবণের জল গড়িয়ে পড়ল ইলুর চোখ থেকে। বুক ফেটে চৌচির হয়ে গেল। মায়ের বুকে মুখ ঢুকালো। মিসেস অনিন্দিতা আবারও হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি এখন একা রে মা, তোরা দুটি বোন আমার ঘর খালি করে চলে গেলি। বাঁধ ভাঙার ন্যায় ইলুর চোখ জোড়া থেকে প্রস্ফুটিত হতে থাকে জলের ধারা। তুষি ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। মায়ের শেষ কথায় বুক ফেটে গেল তারও। যখন তার বিদায় হয়েছিল তখন মিসেস অনিন্দিতার কাছে ইলু ছিল, তখন তো তিনি একা, একদম একা। তুষি বাচ্চাদের মতো হুট করে শব্দ করে কেঁদে ফেলে। পরক্ষণে মুখ চেপে আওয়াজ বন্ধ করে। আরাফ তুষির পাশেই দাঁড়িয়েছিল। তুষির কান্নার শব্দে ঘাড় ফিরিয়ে তাকালো। তুষির চোখে জল দেখে আরাফ তুষির হাত আঁকড়ে ধরে, ক্ষীণ সুরে বলে, কাঁদে না। সবাই কাঁদলে কিভাবে হবে বলো তো? তুমি তো সবার চাইতে স্ট্রং, তাই না? তুষি ভেজা চোখ মেলে আরাফের দিকে তাকালো। আরাফ হাত উঁচু করে তুষির চোখ মুছে দিয়ে বলে, আজ তোমাদের একটা ভাই থাকলে হয়তো এই মুহূর্তে কষ্ট পেয়েও নিজেকে সামলে নিত, কারণ তার কাঁধে থাকতো মাকে সামলানোর দায়। তোমাদের ভাই নেই, কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি তুমি ভীষণ স্ট্রং। হয়তো মন থেকে ততটা নয়, তবে বাইরে থেকে সেটা ভালোভাবে প্রকাশ করতে পারো। তুষি চোখ মুছে মাথা নাড়িয়ে সায় জানালো। আরাফ মৃদু হেসে তুষির মাথায় হাত বুলিয়ে বলল,
দ্যাটস লাইক এ গুড গার্ল। তুষি সবার ভিড় ঠেলে ইলুর কাছে গিয়ে দাঁড়ালো। মায়ের বুক থেকে ইলুকে টেনে তুলে বলল, দেখি একটু তোকে। স্মোকি একটা সাজ দিয়েছিল না, একটু মুখটা তুলতো, তোর চেহারাটা একটু দেখবো আমি। তুষি ইলুকে টেনে নিয়ে নিজের দিকে ফেরায়। ইলু মাথা নিচে করে কাঁদছে তখনও। তুষি বোনের কান্না দেখতে অভ্যস্ত নয়, কিন্তু বর্তমানে ইলুকে এভাবে কাঁদতে দেখে তার মন ভেঙে চুরে গেল। তুষি ঠোঁট চেপে ধরে বিস্ময় নিয়ে বলল, সর্বনাশ ইলুপু, এ কি দশা তোর চোখের! আমি ভ্যাম্পায়ার দেখিনি কখনো, কিন্তু তোর চোখ দেখে আজ সেই না দেখাটাও দেখে নিলাম আমি। ইলু তবুও কাঁদে। সে আদৌ কিছুই শুনতে পাচ্ছে কিনা কে জানে। তুষি মিথ্যে হেসে বলল, আরে কাঁদিস না, বিয়ে হয়েছে তো কি হয়েছে? দুলাভাই ভীষণ ভালো, তোকে দেখবি 2 দিন পর পর বাসায় নিয়ে আসবে। আমাকেই দেখ না, আরব তো আমাকে প্রায়ই বলে যেতে, আমিই তো চাই না। আসলে ওনাকে ছাড়া না ভাল লাগে না কিছু। দেখবি কিছুদিন গেলে তোরও ভালো লাগবে না এখানে আসতে। তখন সারাদিন জামাইয়ের সাথেই থাকতে ইচ্ছে করবে, ঠিক আমার মতো, বুঝলি? তুষি কথাগুলো ফিসফিস করে বলল। কাছাকাছি যারা ছিল তারাই শুনতে পেরেছে। আরাব তুষির কথা শুনে খুব খুব করে কেসে উঠল। এই মেয়ে যে এত চাপাবাজ জানা ছিল না। কতগুলো বানোয়াট কথা বলে দিল। তুষি বোনকে জড়িয়ে ধরল। সে অবস্থাতেই ইফাজকে বলল, আমার বোনকে আবার সাজিয়ে দেবেন কিন্তু। এটা কিন্তু আমার বোনের আসল চেহারা না, সুন্দর করে সাজিয়ে দিলে আমার বোন বিশ্ব সুন্দরী। ইফাজ ছড়া হাসে। তুষি ছেড়ে দিতে ইফাজ ইলোর হাত ধরে তুষির উদ্দেশ্যে বলে, তোমার বোন সবসময় আমার কাছে সুন্দরী, সেটা যে কোনো পরিস্থিতিতেই। মিসেস অনিন্দিতাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলেন মিসেস আঞ্জুমান আর তুষি। আরাফ এগিয়ে এসে ইলুর হাত ইফাজের হাতের উপর রেখে বলল, ভাইয়ের মতো আর আপন ভাইয়ের মধ্যে বিস্তর ফারাক। কিন্তু ইলুকে ছোট থেকে আমি নিশাতের থেকে কোনো অংশে কম দেখিনি। নিশাতের আবদারগুলো পূরণ করার সময় ইলুর কথাও আমার মাথায় আসতো। আমি ইলুর ভাই, সেটা রক্তের টান থেকে নয়, মনের টান থেকে। আজ সেই ভাইয়ের অধিকার থেকে বলছি। আমি জানি আপনি আমার বোনকে ভালো রাখবেন, সেই বিশ্বাস অবশ্যই আছে। আমি বলবো না যে এটাই যেন ইলুর জীবনের শেষ কান্না হয়, তবে আপনার উপর আস্থা রাখতে পারি। আপনি কখনোই আপনার দ্বারা আমার বোন কষ্ট পাক সেটা হতে দিবেন না। ইফাজ হাসল, আশ্বাসের স্বরে বলল, আমার সর্বোচ্চ দিয়ে আগলে রাখবো ওকে। ভাইয়ের সাথে দেখা হলে সর্বপ্রথম যেন নিজের সুখের কথাটাই বলবে, ইনশাল্লাহ। আরাফ আশ্বস্ত হলো। ইলুর মাথায় হাত বুলিয়ে বলল, বিয়ে হয়ে গেছে মানে কি এই নয় যে আমি আর শাসন করতে পারবো না? বেশি ফর্মালিটি দেখাতে পারবি না। তুই আগেও আমার কাছে যা ছিলে এখনও তাই আছিস। আমরা সব সময় তোর পাশে আছি, আর মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। ইলুকে গাড়িতে তুলে দিলেন মিসেস অনিন্দিতা। ইলু বারবার মায়ের আঁচল ধরে রাখছে। ইলা বেগম সান্ত্বনা দিয়ে বললেন, আপনারা কাঁদবেন না, ইদু যখন ইচ্ছা তখনই আপনাদের কাছে যাবে। আমাদের দিক থেকে কোনো বাধা নেই। মিসেস অনিন্দিতা ইলুর মাথায় হাত বুলিয়ে আঁচল ছাড়লেন। ইলু জানালা দিয়ে মাথা বের করে সবার দিকে তাকালো। গাড়ি চলতে লাগলো। ধীরে ধীরে আবছা হয়ে গেল আপনজনদের মুখশ্রী। সেই সাথে ঘোলাটে হয়ে গেল ইলুর চোখ। এক ঘর শূন্য হলো তো অন্য ঘরে পূর্ণতা দেওয়াই মেয়েদের জীবন। সেই বিশ্বাস রেখে ইলু স্মৃতি সোজা হয়ে বসলো। ইফাজ হাত বাড়িয়ে ইলুর হাতের উপর হাত রাখলো। মিহি সুরে বলল, আজ থেকে তোমার দুটো মা, আমার মা ও আজ থেকে তোমার। এখন তো তোমার দুটো পরিবার। কাঁদবে না একদম। আমার হাতে হাত রাখো, কথা দিচ্ছি চমৎকার এক জীবন উপহার দিব। ইলু ক্লান্ত হলো। সিটে হেলান দিয়ে মাথা রাখতেই গেলেই গাড়ির ঝাঁকুনিতে তা আর সম্ভব হলো না। ক্লান্ত শরীর টলমল করতেই ইফাস ইলুর মাথা টেনে নিজের কাঁধের উপর রাখল। ইলু ক্লান্ত চোখ জোড়া বুঝে নিল। ইফাস প্রসন্ন হাসে, মাথায় হাত বুলিয়ে মোহিত কণ্ঠে বলে, আমার অন্ধকার জীবনের আলো তুমি। তোমার চাঁদের মতো স্বচ্ছ মুখশ্রী আমার জীবনের সমস্ত কষ্ট মিলিয়ে দিবে নিশ্চিত। আর তুমি, তুমি তো পবিত্র, শুদ্ধ, সদ্য ফোটা ফুল তুমি। কারণ তুমি চন্দ্রা, আমার চন্দ্রা। গাড়ি থেকে নামলো গন্তব্যে পৌঁছে। ততক্ষণে ইলুর ঘুমও ভেঙে গিয়েছে। ইলা বেগম ইফতাকে নিয়ে সবার আগে ঘরে চলে গেলেন। ভেতরে গিয়ে বরণ করার বেশ তোড়জোড় করলেন। তারপর ইলা বেগমের সাথে আরও কয়েকজন মহিলা এলেন। তারা এসে ইলু আর ইফাজকে বরণ করে নিলেন। ইলুর গা ব্যথা করছে। কত শত আয়োজন পর অবশেষে ভেতরে গিয়ে বসল ইলু। ইফাজ ভেতরে গিয়ে আর ইলুর পাশে বসার সুযোগ পেল না। কাজিন আর ফ্রেন্ডরা টেনে নিয়ে গেল। এতে ইলুর অস্বস্তি বেড়ে গেল বেশ। এখন একা একা লাগছে।
এত এত মানুষের মধ্যেও মনে হচ্ছে সব খালি খালি। ইলু স্বভাবতই চুপচাপ, এখন যেন আরও চুপচাপ হয়ে গেল। কয়েকজন এসে ইলুর পাশে বসে টুকটাক কথা বলল। ইলুর পাশ খালি হতেই ইলা বেগম এসে ইলুকে উঠিয়ে নিলেন। ইফতার উদ্দেশ্যে বললেন, ইফতা, ইলুকে ঘরে নিয়ে যা। এখানে বসিয়ে রাখলে আর উঠতে পারবে না আজ রাতে। ইফতা মৃদু হেসে ইলুকে নিয়ে ঘরের দিকে গেল। ছোট্ট একটা করিডোর দিয়ে ইফাজের ঘর, ফুলে সজ্জিত বিছানা দিয়ে বসিয়ে দিল ইলুকে। ইফতা মৃদু হেসে বলল, ইফাজ বোধহয় আরও কিছুক্ষণ পর আসবে, তুমি কিছু খেয়ে নাও না হয়। ইলু চোখ তুলে তাকালো, সৌজন্যতামূলক হেসে বলল, না আপু, কিছু খাবো না। কিছু তো খাওনি নিশ্চয়ই। মেয়েরা বিয়ের দিন খেতে পারে না, সেটা জানি। ইতস্তত করতে হবে না, আমি খাবার আনছি। ইলু আর না করলো না। ইফতা দ্রুত বাহিরে গিয়ে খাবার আনলো। নতুন বউ নিজ হাতে খেতে পারবে না, তাই ইফতা নিজেই মুখে তুলে খাইয়ে দিল। ইলু কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ধন্যবাদ আপু, সত্যি খিদে পেয়েছিল। জানি তো আমি, এই জন্যই তো খাইয়ে দিলাম। এবার তুমি অপেক্ষা করো, ইফাজ চলে আসবে। ইলুর কেন যেন ভয় লাগলো। দ্রুত ইফতার হাত টেনে বলল, আরো পরে যাও আপু। তা তো হয় না ইলু, তুমি অস্থির হবে না। ইফাজ কিছুক্ষণ পর চলে এলে দেখবে সব স্বাভাবিক হয়ে গিয়েছে। ইফতা ইলুকে বুঝিয়ে সুঝিয়ে বাহিরে চলে যায়। দরজা বন্ধ করে বাহিরে গিয়ে বিষণ্ণ শ্বাস ফেলে। যাকে ভালোবাসে তার বাসরের জন্য অন্য একটা মেয়েকে বসিয়ে রেখেছে। বুকটা হাহাকার করছে, কিন্তু কোনো এক জায়গায় গিয়ে খুশি হচ্ছে, কারণ এতে ইফাজ খুশি। রাতে সবাই মিসেস অনিন্দিতার বাসায় উঠলেন। অনিন্দিতা মেয়ের জন্য একা একা যাতে মনে না হয় সেজন্যই সবাই এসেছে। গেস্টরা ফার্ম হাউসেই আছেন। রিসেপশনের অনুষ্ঠান শেষ হওয়ার পর চলে আসবেন। তুষি মায়ের কাঁধে মাথা রেখে বসে আছে সোফায়। মিসেস আঞ্জুমান আর নিশাত রান্নাঘরে গিয়ে গোছগাছ করছেন। আরাফ আর রিত নিচে গিয়ে কিছু জিনিসপত্র নামাচ্ছে। রিত গম্ভীর হয়ে কাজ করছে। ওমনের চিন্তা তার মাথা থেকে এখনও যায়নি, কিছুতেই ছেড়ে ফেলতে পারছে না। আরাফ গাড়ির দিকে লাগিয়ে রিতকে বলল, বাকিগুলো থাক, ওগুলো কালকে নামিয়ে নিব। রিত হাত ঝেড়ে শাড়ির ওপরের বোতাম খুলে কিছুক্ষণ কাজ করতেই ঘেমে নিয়ে একাকার অবস্থা। রিত থমথমে গলায় বলল, চল। আরাফ বন্ধুর চোখ বিদীর্ণ দেখল। আন্দাজ করতে পারল হৃদের টেনশনের কারণ। আরাফ ভ্রু কুঁচকে বলল, তোর চোখে মুখের এমন অবস্থা কেন? তাই এনি চান্স তুই ওমানকে নিয়ে ভাবছিস না তো? হৃদ হাঁটা থামালো, মাথা নিচু করে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। থমথমে কণ্ঠে বলল, আমি নিশাদকে হারাতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে না। প্রথমে যেই খুনের জন্য 3 বছর দূরে ছিলাম, ওই 3 বছর ধরা ছোঁয়ার বাইরে ছিল নিশাদ। কি অনুভব করেছি আমি জানি। যখন কাছে পেলাম তখন আমার নিষেধ আর আমার ছিল না। ওই অসভ্যের জালে ফেসে গিয়েছিল। সেখান থেকে বহু কষ্টে ফিরিয়ে এনেছি। যে চোখে ঘৃণা দেখেছি সে চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পেরেছি। এখন কেন আবার ওই উমান? ভয় লাগছে। এই প্রথম মনে হচ্ছে আমি কিচ্ছু করতে পারবো না। গুলি চালালাম, রক্ত ঝরালাম, ভয় হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে সব কিছু আমার হাতের বাইরে। কিছুই করতে পারবো না আমি, কিছুই না। কথাগুলো বলতে গিয়ে গলার স্বর কাঁপছে হৃদের। আরাফ এখন হৃদের সাথে পরিচয় নেয়। হৃদের সাথে পরিচয় হওয়ার পর থেকে ভীষণ শক্ত কঠিন মানুষ মনে হয়েছে। স্কুল কলেজ সব জায়গাতেই তার মারামারির জন্যই নাম ছিল। কারোর সাথে একটু কথা কাটাকাটি হলেই সামনে দাঁড়ানো প্রতিপক্ষকে খুন করার মতো আচরণ করত। ওই খুনের ঘটনার পর হৃদ যেন এসব মারামারি কিছুই মনে করে না। কাউকে মেরে ফেলতেও দ্বিতীয়বার চিন্তা করবে না। সেই হৃদের চোখ আজ ভয় দেখে আরাফ চিন্তিত হলো। মনের জন্য তার যে চিন্তা হচ্ছে না এমন নয়। আরাফ এগিয়ে এসে হৃদের কাঁধে হাত রাখলো, আশ্বাস দিয়ে বলল, লিসেন ব্রো, কিছুই হবে না। তুই ভয় পেলে আমরা কি করব? আর ট্রেনিং নিয়ে গান লাইসেন্স নিয়েছিস কিসের জন্য? তুই না বলিস গান হাতে তুলে নেয়া, সেখান থেকে প্রতিপক্ষের গায়ে রক্ত ছড়াতে না পারলে ব্যাপারটা পানসে হয়ে যায়। তুই কি করছিস? ওই ইডিয়েটটার থেকে তো তুই কম না। তোর কাছে গান লাইসেন্স আছে, ট্রেনিং নিয়েছিস যখন ছোটোখাটো শ্যুট করতে পারবি। আর আমরা তো আছি। আশা করছি পুলিশ খুব শীঘ্রই একে ধরতে পারবে। চল এবার। হৃদ শান্তি পেল না, অস্থির হয়ে উঠেছে মন। বাসায় গিয়ে সবাই ফ্রেশ হয়ে নিলেন। বিয়ের ক্লান্তিতে সবাই একদম নেতিয়ে গিয়েছে। মিসেস অনিন্দিতাকে জোর করে খাইয়ে দিল তুষি, নিজেও ফাঁকে ফাঁকে খেয়ে নিল। হালকা খাবারেই সবাই উঠে পড়ল।
তুষি অনিন্দিতার বিষাদ ভরা তোর মুখ দেখে বলল। আম্মু আজকে আমি তোমার সাথে ঘুমাই, কতদিন ঘুমাই না তোমার সাথে। মিসেস অনিন্দিতা খুশি মনে সায় দিলেন। আরা ফোন স্কল করছিল। তুষির মায়ের সাথে ঘুমানোর কথা শুনে ভ্রু কুঁচকাল। ফোন পকেটে রেখে সিরিয়াস হয়ে সোফায় বসল। মিসেস অনিন্দিতা ঘরে চলে গেলেন। তুষি নিজের ব্যাগ নিতে সোফার পাশে যেতেই আরাফ সবার অগোচরে তুষির হাত চেপে ধরে। তুষি চোখ তুলে তাকাতেই আরাফ ভ্রু কুঁচকে বলে, মায়ের সাথে ঘুমাবে কেন? এত বড় হয়ে কেউ মায়ের সাথে ঘুমায় না। চুপচাপ নিজের ঘরে চলে যাও, আমি আসছি। তুষি আটকে উঠে বলল, আপনি আসছেন মানে? আমি মায়ের সাথে ঘুমাবো, কতদিন ঘুমাই না। ভুলে যাচ্ছ বোধ হয়, তুমি আমার সাথে অনেকদিন ঘুমোতে পারোনি। তুষি অবাক হয়ে বলে। গতকাল রাতেও না ঘুমালাম, ভুলে গেলেন নাকি? আরাফ দাঁত কেলিয়ে হাসল। তুষির হাত টেনে নিজের কাছে এনে ফিস ফিস করে বলল, গত রাতে তো ঘুমায়নি জান, ভুলে গেলে? তুষি বিস্ফোরিত চোখে তাকালো। আরাফের কথার মর্মার্থ বুঝতে পেরে অপ্রস্তুত হয়ে গেল। চোখ সরিয়ে হাত মোছড়ামুছড়ি করতে লাগলো। আরাফ হাত শক্ত করে ধরল। আবারও সবার অগোচরে তুষির গালে চুমু খেল। ফিচেল কণ্ঠে বলল, আজকে যাও, ছেড়ে দিলাম, কিন্তু এখন থেকে কোনো ছাড়াছাড়ি হবে না। বলেছিলাম না, লজ্জা পেলেও এরপর আর ছাড়বো না। বিশাল এক দায়িত্ব দিয়েছো তুমি। আমাদের কমলা রঙের বেবির আগমন ঘটাতে হলে নো ছাড়াছাড়ি, অনলি ভালোবাসাবাসি হবে। কথা শেষ করে আরাফ হাত ছেড়ে দেয়। তুষি সচকিত চোখে সবার দিকে তাকিয়ে দ্রুত ব্যাগ নিয়ে সরে গেল। এই লোকের কথা মাশাআল্লাহ অনেক সুন্দর। দেশের বাইরে গিয়ে ভালোই উন্নতি হয়েছে। হৃদ একটা কল আশায় দৌড়ে গিয়েছিল। কথা বলা শেষে সবাইকে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে দেখে এক পলক নিশাতের দিকে তাকালো। নিশাত মিসেস আঞ্জুমানের সাথে কিছু ব্যাগ খুলে রাখছেন। হৃদের বেশ মায়া হলো নিশাতের জন্য। তখন অমন রাগারাগি করার পর নিশাত আর তার কাছাকাছি যায়নি। হৃদ নিজেও তেমন একটা চেষ্টা করেনি কথা বলার, তবে দূর থেকে চোখে চোখে রেখেছে নিশাতকে। হৃদ কী বলবে এখন বুঝতে পারল না। নিশাতকে রাগ ভাঙানোর জন্য একা একটা জায়গা প্রয়োজন। তখন নীরবে নিভৃতে কথা বললে তার বিশ্বাস নিশাত ঠিকই বুঝবে। মিসেস আঞ্জুমান থাকায় হৃদ কী বলবে বুঝতে পেল না। কিছুক্ষণ ভেবে গলার স্বর দৃঢ় করে বলে উঠল, নিশাত আমার চার্জারটা নিয়ে ঘরে এসো তো, ফোনের চার্জ নেই একদম। এটুকু বলেই হৃদ ঘরের দিকে যেতে নিলে নিশাত উঠে দাঁড়িয়ে বলে, আপনি একটু দাঁড়ান, চার্জার নিয়ে আসছি, ঘরে যাব না আমি। নিশাদের নির্নিমেষ কণ্ঠে পাঁজরা থেমে গেল। হৃদের ভ্রু কুঁচকে বলল, ঘরে যাবে না মানে? রাত কত হয়েছে দেখেছো? আমিও আজ মায়ের সাথে ঘুমাবো। হৃদের বুক পাঁজর ধরফর করল। অজানা ভয়ে মুখ পানসে হয়ে গেল। ভ্রু কুঁচকে নিশাতের দিকে তাকিয়ে দেখল নিশাত অন্যদিকে তাকিয়ে আছে। তার দিকে তাকাচ্ছে অবধি না। হৃদ গম্ভীর হলো। নিশাতের অকপটে করা জবাবে দৃঢ় কণ্ঠে বলল, অসম্ভব, তুমি আমার সাথেই ঘুমাবে। নিশাত চমকে মায়ের দিকে তাকালো। তিনি কাজে ব্যস্ত থাকায় হৃদের কথা শুনতে পাননি। শুনতে পারলে বেশ লজ্জায় পড়তে হতো। নিশাত গলার খাদ নামিয়ে বলল, আমি আজ মায়ের সাথে ঘুমাবো, আপনি আর আরাফ ভাই একসাথে। হৃদের ভীষণ রাগ হলো। রাগে ছিমছিম করলো মস্তিষ্ক। নিশাত যে ওই সময়ের আচরণের জন্য এমন করছে বুঝতে পেরেছে। হৃদ কড়া চোখে নিশাতের দিকে তাকালো। নিশাত এক পলক তাকিয়ে দেখল হৃদকে। হৃদের রাগত চোখ নজরে পড়তেই নিশাত চোখ নামিয়ে নিল। মিনমিনিয়ে বলল, আপনি দাঁড়ান, আমি চার্জার নিয়ে আসছি। নিশাত হৃদকে পাশ কাটিয়ে ঘরের দিকে যেতে নিতেই হৃদ নিশাতের হাত শক্ত করে ধরে। তিনি ঘরে গিয়ে দরজা আটকে দেয়। নিশাত অস্থির হয়ে হাত ছাড়িয়ে নিতে গেলে ধমকে ওঠে হৃদ। কি করছো তুমি? মাথা ঠিক আছে? আমার সাথে ঘুমাবে না মানে? নিশাত ভয়ে দরজার দিকে সিটে গেল। হৃদ যে রেগে যাবে সে জানত। সারাদিন হৃদ দূরে দূরে থাকলেও রাতে নিশাতকে জড়িয়ে না ধরে ঘুমালে তার ঘুম হয় না। আর নিশাত হৃদের এই দুর্বলতাকেই আঘাত করতে চেয়েছে শাস্তি স্বরূপ। নিশাত জোরপূর্বক রাগ টেনে বলল, বললাম না মায়ের সাথে ঘুমাবো, আপনি এত রেগে যাচ্ছেন কেন? নিশাত কথা শেষ করতেই হৃদ নিশাতের বাহু ধরে নিজের সাথে মিশিয়ে নিল। দাঁতে দাঁত চেপে বলল, কেন রাগ করেছি বুঝতে পারছো না? তোমাকে ছাড়া আমি রাতে ঘুমাতে পারি না। এটা কি তোমার অজানা? জেনে শুনে রাগিয়ে দিয়ে বলছো রেগে যাই কেন? আপনি একটু ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। না, ছাড়বো না। ব্যথা আমি পাই না, কষ্ট আমার হয় না, তবুও তো বারবার কষ্ট দিচ্ছ তুমি। নিশাত ঠোঁট চাপল। কান্না আসছে তার। কোনো মতে কান্না আটকে বলল, আপনি স্পেস চেয়েছিলেন, তাই স্পেস দিচ্ছি, সময় নিন, আমি বিরক্ত করব না।
হৃদের কপালের রগ ফুলে উঠেছে। নিশাতের গায়ে হাত তোলার মতো জঘন্য কাজ করতে ইচ্ছে করছে, কিন্তু কথা দিয়েছে আর কখনোই গায়ে হাত তুলবে না। তাই নিজের ইচ্ছেকে ধামাচাপা দিয়ে অগ্নি কণ্ঠে বলল, রেগেছিলাম তাই একটু বকে ফেলেছি, এই জন্য এত রাগ যে আমার সাথে ঘুমাবেই না। তোমার সাথে রাগ করব না তো আর কার সাথে রাগ করব? ইউ আর মাই লাইফ, ইউ আর মাই এভরিথিং। যাই হোক, এত কিছু শোনাতে চাই না। রাগ করো, অভিমান করো, যা ইচ্ছে করো, কিন্তু আমার সাথে থেকেই করবে। আমার বুকে মাথা রেখে আমার নামে অভিযোগ করবে। কিছুই বলবো না, কিন্তু দূরে যেতে চাইলে আমার থেকে খারাপ কেউ হবে না। নিশাত বিচলিত হয়ে হৃদের দিকে তাকালো। এত কিছুর পরেও হৃদ আবারও তাকে ধমকে যাচ্ছে। নিশাতের অভিমান ভাঙল তো দূর, আরও বেড়ে গেল। হু হু করে কেঁদে ফেলল সে। হৃদ হতবিহ্বল হয়ে যায়। নিশাতকে কাঁদতে দেখে শক্ত হাতের পাথর আলগা হয়ে যায়। নিশাত সেই সুযোগে দূরে সরে যায়, কাঁদতে কাঁদতে বলে। নিশাত দৌড়ে চলে যায়। হৃদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অজানা আসন্ন বিপদের আশঙ্কায় মন শরীর ভস্ম হয়ে যাচ্ছে তার। নিশাতের দূরত্ব দ্বিতীয়বারের মতো সহ্য করার ক্ষমতা তার নেই এখন। এবার দূরে চলে গেলে মৃত্যু তার জন্য অনিবার্য।